সবাই শুনতে পাচ্ছেন? শুনলে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা মেসেজ দেন, কারণ শিওর না হয়ে তো ক্লাস শুরু করে লাভ নেই। শুনতে পারছেন? জি ইব্রাহিম ভাই, শোনা যাচ্ছে তো না? জি ভাই, শুনতে পাইতেছি। ঠিক আছে, ইনশাল্লাহ। আমি ক্লাস দেখা যাচ্ছে, স্ক্রিনে দেখা যাচ্ছে পিডিএফ? হ্যাঁ হ্যাঁ, দেখা ঠিক যাচ্ছে আছে, দেখা ঠিক যাচ্ছে। আছে, ঠিক আছে। আমরা আজকে ক্লাস শুরু করি। তো আপনাদের হাতের সামনে যদি খাতা কলম থাকে তাহলে ভালো হবে, আপনারা বুঝতে সুবিধা হবে। আর আমি যখন যেটা বলবো সেটা নোট করে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? জি জি, ইনশাআল্লাহ। মাইকটা অফ করে দেন তাহলে। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমরা হেরনসের সূত্রের মাধ্যমে কিভাবে একটা আঁকাবাঁকা জমিকে কয়েকটা ভাগে ভাগ করে কিভাবে আমরা প্রত্যেক ত্রিভুজকে আলাদা আলাদাভাবে হিসাব করে পরবর্তীতে পুরো জমির যতগুলা ত্রিভুজ বানিয়েছি সবগুলো একসাথে যোগ করে আমরা একটা জমি পরিমাপ করব। এখানে দেখেন, এখানে আমি তিনটা ত্রিভুজ বানাইছি। তিনটা ত্রিভুজ আমি না বানাইলেও পারতাম, এটা তো দেখতেছেন একটা আয়তাকার জমি আছেই, তো এটাকে আয়তাকারের সূত্রে দিয়ে দিলেই পারতাম। আর এখানে দেখেন, এখানে আহ ত্রিভুজ আকার আছে, তো ত্রিভুজকে ত্রিভুজ দিয়ে হিসাব করতে পারতাম। আর সমকোণী ত্রিভুজ যেহেতু, এখানে আমরা ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা দিয়েও হিসাব করতে পারি। আবার আমরা চাইলে হেরনসের সূত্র মতেও করতে পারি, এখানে যে তিনটা বাহু নির্ণয় করে তারপর এখানে একটা চতুর্ভুজ আছে। আবার আমরা চাইলে এই চতুর্ভুজটা যদি মনে হয় যে না এটা অনিয়মিত চতুর্ভুজ, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে আবার দুইটা ত্রিভুজে ভাগ করে ফেলতে পারি। তো আলাদা আলাদা ভাবে আমরা যেভাবেই হিসাব করি না কেন, হিসাব কিন্তু একটাই আসবে। হয়তো আপনি তিন রকমে করলেন, তো আপনার পদ্ধতি যদি ঠিক থাকে তাহলে তিন রকমে করলেও সামান্য তো পয়েন্টের পরে সামান্য কিছু একটু এদিক সেদিক হলেও কিন্তু মোটামুটি ফিগার সেম থাকবে। এই ছিল কথা। এটা আমরা হেরনসের সূত্র আলোচনা করছি। আমরা আমাদের এই জরিপের মধ্যে মনে রাখবেন, হেরনসের সূত্রটাই হলো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা সূত্র। এটা দিয়েই আপনি ঝটপট যে কোনো জমি পরিমাপ করে নিতে পারবেন। হ্যাঁ, এবার আসেন আজকের ক্লাসে আমরা কি কি শিখবো আপনাদের একটু এক পলকে বিষয়গুলো অবহিত করি। প্রথম হচ্ছে ত্রিভুজায়ন পদ্ধতি কি এবং কেন, এটি বিষয়টা আলোচনা করব। ত্রিভুজের দুইটা সূত্র, হেরনসের বিষমবাহু সূত্রের ব্যবহার অলরেডি আমরা আলাপ করে ফেলছি। তারপর আসেন দুইটা আইলের মধ্যবর্তী কোণ কিভাবে নির্ণয় করব, ওটা আমাদের জানতে হবে। এবং মধ্যবর্তী কোণ নির্ণয় করার কারণ কি সেগুলো আমরা পরবর্তীতে জানতে পারবো। আর আরেকটা বিষয় হচ্ছে, একটি বাহু আর একটি কোণ যদি জানা থাকে তাহলে অপর বাহু নির্ণয় কিভাবে করব, অথবা দুইটা বাহু যদি জানা থাকে এবং তাদের মধ্যবর্তী কোণ যদি জানা থাকে তাহলে আমরা তৃতীয় বাহু কিভাবে বাহির করব, কোসাইনের সূত্রের মাধ্যমে ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব, কোণ কিভাবে নির্ণয় করব, তারপর পিথাগোরাসের সূত্রের মাধ্যমে আমরা কিভাবে একটা প্রতিবন্ধকতা, মানে আপনি জমি মাপতেছেন ওই সময় দেখা গেল যে মাঝখান থেকে একটা বাধা হচ্ছে, তো ওই বাধাটা কিভাবে আমরা অতিক্রম করব, বিভিন্ন বিষয়ে আজকে আপনাদের এই ক্লাসে আলোচনা করব। আপনারা ভালো করে আজকের ক্লাসটা অবজারভেশন করেন, তাহলে আশা করি আপনারা সবকিছু বুঝতে পারবেন। ত্রিভুজায়ন পদ্ধতি কি আমরা প্রথমে বলে নিই। যে পদ্ধতিতে একটি জমিকে এক বা একাধিক ত্রিভুজে বিভক্ত করে পরিমাপ কিংবা বন্টন বা নির্দিষ্ট অংশ পৃথক করা হয় তাকে ত্রিভুজায়ন পদ্ধতি বলে। তাহলে আমরা এখানে দুইটা জিনিস পাইছি, একটা হলো ত্রিভুজায়ন পদ্ধতি হচ্ছে ত্রিভুজে ভাগ করে করে আপনি একটা জমি পরিমাপ করবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনি ত্রিভুজে ভাগ করে করে আপনি নির্দিষ্ট অংশ আলাদা করবেন। নির্দিষ্ট অংশ আলাদা মানে কি, আপনার 60% জমি আছে, জমিটা আঁকা বাঁকা জমি, তাহলে আপনাকে বলা হয়েছে যে এখান থেকে 13 শতক জমি উত্তর বাহু বরাবর আমাকে আলাদা করে দেন, আমি এই অংশটা বিক্রি করে ফেলছি, আপনি এই অংশটা আমাকে 13 শতাংশ জমি আমাকে এই উত্তর বাহু বরাবর আলাদা করে দেন, এটা আরেকজনের কাছে বিক্রি করতে। আলাদা করার যে প্রসেস ওখানেও আমরা ত্রিভুজ পদ্ধতি শিখাবো। আর পরিমাপ করার ক্ষেত্রেও বিশেষত এই যে আহ ত্রিভুজ পদ্ধতি আমরা এখানে আলোচনা করব। আর এই পদ্ধতিটার নাম হচ্ছে ত্রিভুজায়ন পদ্ধতি। ত্রিভুজের মাধ্যমে ভাগযোগ এবং পরিমাপ করা, এই পদ্ধতিকে বলে ত্রিভুজায়ন পদ্ধতি।
তো ঠিক আছে, আমরা ত্রিভুজের দুইটা সূত্র জানি, একটা হচ্ছে সমকোণী ত্রিভুজের সূত্র আর একটা হেরনসের সূত্র। তো আপনাদের এই বিষয়গুলো আমরা আগে শিখাইছি। এবার আসেন যে কোনো সমকোণী ত্রিভুজের অপর বাহুর কোণ কিভাবে নির্ণয় করব। সাপোজ এখানে একটা এক্সাম্পল দেখেন, এখানে একটা বাহু লম্ব সেটা হচ্ছে এ, আর একটা বাহু ভূমি সেটা হচ্ছে বি, আর একটা হচ্ছে অতিভুজ এইচ। তো যেহেতু আপনার এই আইলটা দেখেন সমকোণে আছে, দুইটা কোণের মধ্যবর্তী 90 ডিগ্রি কোণ আছে, সমকোণে আছে। তো বলা হচ্ছে যে এ কোণটা কত এটা নির্ণয় করেন। একটা ত্রিভুজ এটা এখন এ কোণটা আমাদের কি দরকার এই মুহূর্তে আপনারা এটা বুঝতেছেন না। আপনাদের মনে হতে পারে যে এ কোণের দরকার কি, আমি আইল নিয়েই তো পরিমাপ করবো, কিন্তু আমার কোণের কি দরকার হলো। বিষয়টা এরকম, এই কোণের কি দরকার সেটাও আমরা পরবর্তীতে আপনাকে বুঝাই দিচ্ছি। তবে আপাতত এই কোণটা কিভাবে মাপবেন এটা হচ্ছে বিষয়। একটু লাইনে থাকুন প্লিজ। তারপর আসেন, এখন প্রশ্ন হচ্ছে একটা বাহু পাইলাম লম্ব বরাবর একটা বাহু পাইলাম 92, আর একটা বাহু পাইলাম 130। ভাই ক্লাসে আসেন, ক্লাসে আসেন, ক্লাসে আসেন। শোনা যাচ্ছে না সাউন্ড? শোনা যাচ্ছে না সাউন্ড? কি শোনা যাচ্ছে না? দেখি দাঁড়ান। শোনা যাচ্ছে ভাই? শোনা যাচ্ছে নাকি? সাউন্ড শোনা যাচ্ছে, ওনাকে বলেন, ওনার ওখান থেকে হয়তো সেটিং এর কোনো সমস্যা আছে, আমি হুম হুম শুনতেছি। হুম হুম, আচ্ছা ঠিক আছে, ওকে, আমরা ক্যারি করি, উনি ঠিক করুক। তারপর আসেন, হ্যাঁ এখানে একটা লম্ব পাইলাম আর একটা ভূমি পাইলাম, ঠিক আছে। তাহলে আমরা এই কোণটা কিভাবে নির্ণয় করব? টেন, এটাকে আমরা টেনের সূত্রের দ্বারা আমরা প্রকাশ করব। দেখেন এই বিষয়টা হচ্ছে, দেখেন টেনের মান আমরা জানি লম্ব বাই ভূমি, ঠিক আছে। 92 কে যদি আমরা 130 দ্বারা ভাগ দিই, টেন থিটা বাম পাশে থাকবে। তো দেখেন টেন থিটা সমান 0.7076। হ্যাঁ, এখন আমি থিটা পাশে রাখলাম, টেনটাকে আমি এই 0.7076 এটার নিচে নিয়ে আসলাম, ঠিক আছে। টেনকে যখন আমি এই সংখ্যাটার নিচে নিয়ে আসছি, তখন কি করলাম, টেনকে আমরা ইনভার্স করে দিলাম। টেনটা এই সাইড থেকে এই সাইডে আসার কারণে টেনটা ইনভার্স হয়ে গেছে। তাহলে টেন ইনভার্স এত এর মান কত, কোণের মান এটা আসবে, ঠিক আছে। এটা আপনার অ্যান্ড্রয়েডের যেই এই ইয়া আছে কোণ মাপার, সরি অ্যান্ড্রয়েডের যেই কি বলে ডিজিটাল ক্যালকুলেটর আছে বা সাইন্টিফিক ক্যালকুলেটর আছে, আপনি যদি টেন ইনভার্স এভাবে দেন 0.7076 দিন, তাহলে কোণের মানটা এভাবে পাই যাবেন। এখন কিছু কিছু ক্যালকুলেটরে দেখবেন টেন ইনভার্স 1 এভাবে দেওয়া থাকে না, সেখানে লেখা থাকে ARC10। তার মানে হচ্ছে ARC10 যে কথা, টেন ইনভার্স সে কথা, তারপরে A10 ও লেখা থাকতে পারে শর্টকাটে লেখার জন্য A10। সবগুলাই হচ্ছে টেন ইনভার্স। তাহলে টেন ইনভার্স কে কয়ভাবে লেখা যায়? একটা হলো ARC10 অথবা A10 অথবা টেন ইনভার্স 1। যে ক্যালকুলেটরে যেভাবে থাকে সেটা আপনার ক্যালকুলেটরে একটু ঘাটাঘাটি করলেই আপনি বুঝতে পারবেন যে টেন ইনভার্স কিভাবে প্রকাশ করতেছে সে। এবার আসেন, এখন তো দেখাইলাম, দেখেন সমকোণী ত্রিভুজের একটা কোণ তো আমরা জানি, সবাই জানি সমকোণী ত্রিভুজের একটা কোণ সব সময় 90 ডিগ্রি হয়। তাহলে এই আরেকটা কোণের মান কত সেটা আমরা কিভাবে বাইর করছি দেখতে পাচ্ছেন। তারপর আসেন, আমরা যে এখানে কোণের মান নির্ণয় করছি সেটা আসলে আমাদের কি দরকার ছিল? কোণের মানটা কি আমাদের নির্ণয় করার কোনো দরকার ছিল? তাহলে আমি এক্সাম্পলটা এখানে দেখেন, দেখেন একটা, হ্যালো হ্যালো, তাহলে আপনারা এখানে দেখেন এই যে একটা চতুর্ভুজাকার জমি, কার মাইক ওপেন আছে একটু মিউট করে দেন। এখানে দেখেন একটা চতুর্ভুজাকার জমি, এই জমিটার একটা কর্ণ নিয়েছি, ঠিক আছে। এই জমিটার একটা কর্ণ নিয়েছি। এখন
এখন আমাদের এটা লম্বা, হ্যাঁ? তো তেজটা মিউট করে দেন, কাইন্ডলি একটু মিউট করে দেন। স্যার আপনি সবাইকে মিউট করে দেন একসাথে, তাহলে সবাই দিচ্ছি। এমনি মিউট হয়ে। আচ্ছা আমি দিচ্ছি, মিউট করে দিচ্ছি। ঠিক আছে, দেখেন এইখানে দেখেন এই একটা চতুর্ভুজকে আমি দুইটা ত্রিভুজে ভাগ করেছি কর্ণ বরাবর টান দিয়ে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে আমি সাপোজ ধরেন এখানে এই কোণটার মান আমার এখন দরকার হয়েছে, এই কোণটার মান দরকার হয়েছে, তাহলে আমি এই কোণটা কিভাবে নির্ণয় করব? এটার উপর একটা সমকোণ নিয়ে আমি একটা সমকোণ তৈরি করব। সমকোণ আমি বিভিন্ন ভাবে তৈরি করতে পারি। এই যে এখানে একটা টি স্কেল দেখতেছেন, একটা স্কেলের উপর আরেকটা স্কেল যদি আমি লম্বা লম্বিতে বসাই দিই, পেরেক মারি দিই অথবা গাম দিয়ে আটকাই দিই, এই ধরনের এই শেপটা দেখেন, এটা টি টি দেখেন দুই সাইডে দুটো সমকোণ আছে। সুতরাং এখানে এরকম একটা স্কেল ইউজ করে আমরা এখানে একটা সমকোণ তৈরি করব। আর কর্ণটা আমরা কিভাবে যোগ করছি? এখানে একটা খুঁটি মারছি, এখানে একটা খুঁটি মারছি, তারপর একটা রশি দিয়ে আমরা এটাকে যোগ করে নিছি। তারপর এখানে আমরা একটা লম্ব টেনে তারপর এখানে আমরা এখানে কোণের মানটা নির্ণয় করতে পারি। এখানে কত ফুট আছে সেটা আমরা দেখি। সাপোজ এখানে ধরেন 92 ফুট আছে, এই যে 92, এইটা আর কি লম্ব বরাবর 92 ফুট। আর এখানে এই জায়গাটা আমরা ফিতা দিয়ে মাপতে পারি, ফিতা দিয়ে মাপতে পারি। দেখেন এখানে 130, এক্সাম্পল 130, তাহলে টেন থিটা, এই যে এই থিটা, সেটা আমরা কোণের মানটা আমরা কিভাবে বার করছি? ওই যে টেনের সূত্র দিয়ে, লম্ব বাই ভূমি দিয়ে, এই সূত্র দিয়ে আমরা কোণের মানটা নির্ণয় করে ফেলতে পারবো। এবার আসেন আর একটু সহজ করে বলি। টেনের সূত্রের মাধ্যমে যদি আপনাদের কোণ নির্ণয় করতে সমস্যা হয় তাহলে আরো একটু সহজ পদ্ধতি আপনাদের আমি দেখাই দিব। এবার আসেন আরেকটা সূত্র দেখেন আপনারা, এটাও সবচেয়ে ইম্পর্টেন্ট একটা সূত্র। হেরনসের সূত্রের পরে যদি আর কোনো সূত্র দরকার হয় তাহলে আমাদের এই সূত্রটা বেশি প্রায়োরিটি পাবে। এই সূত্রটা কি দেখেন, এই সূত্রটা হচ্ছে ক্ষেত্রফল সমান হাফ ইন্টু এবি সাইন থিটা, ত্রিভুজের সূত্র। আমরা আগে জানতাম কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আর ত্রিকোণমিতিক ভাবে আমরা আরেকটা বিষয় নিয়ে আসছি, সেটা হলো কোণের মানও নিয়ে আসছি। এরিয়া সমান হাফ ইন্টু এ বি সিন থিটা, যেখানে এ হচ্ছে একটা বাহু, বি হচ্ছে একটা বাহু, থিটা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ। তাহলে সাইনের সূত্র দিয়ে কি আমরা ক্ষেত্রফল বাহির করতে পারবো? দেখেন সাইনের সূত্র দিয়ে আমরা কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করব, খেয়াল করেন। এরিয়া ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এ ইন্টু বি ইন্টু সাইন থিটা, তাহলে দুটা বাহু আসছে এবং তাদের মধ্যবর্তী কোণও আসছে। এটা হচ্ছে সাইনের সূত্র। সাইনের সূত্রের মাধ্যমে আমরা কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করব। তো এখানে একটা এক্সাম্পল দেখেন, আমি এর মান দিয়েছি এখানে 80 ফিট, বির মান দিয়েছি 30 ফিট, আর তাদের মধ্যবর্তী কোণ আছে 55 ডিগ্রি। তাহলে ক্ষেত্রফল কত হবে? 0.5, হাফ হাফ মানে হচ্ছে 0.5 ইন্টু 80, যে এ, তারপর হচ্ছে বি মানে হচ্ছে 30, তারপর হচ্ছে সাইন 55, তাহলে আমরা কত পাই? 0.5, 80, 30, সাইনের মান, সাইনের 55 ডিগ্রির মান হচ্ছে 0.819। এটা আপনি যে কোনো সাইন্টিফিক ক্যালকুলেটরে প্রেস করলেই পাবেন, অথবা আপনার অ্যান্ড্রয়েডে এটা প্রেস করলে পাবেন। তবে সাইন্টিফিক মোবাইলে যখন আপনি ইউজ করবেন তখন আপনার এই যে মানটা, সাইনের মানটা ডিগ্রিতে আছে না রেডিয়ানে আছে বিষয়টা শিওর হবেন। আপনাকে অবশ্যই ডিগ্রিতে করে নিতে হবে, রেডিয়ানও থাকে অনেক সময়, তো আপনাকে মনে রাখতে হবে যে আপনি ডিগ্রিতে হিসাব করতেছেন। তাহলে দেখেন এই যে একটা ত্রিভুজ জমির ক্ষেত্রফল আমি কিভাবে নিছি, এ বি ইন্টু সিন থিটা, হাফ ইন্টু এ বি সিন থিটা, এই সূত্র দিয়ে আমি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করলাম। একদম সিম্পল একটা বিষয়, এটার বহুমুখী ব্যবহার আছে এই সূত্রটার, এই বিষয়টা আমরা পরবর্তীতে আলোচনা করব। শুধু আপনি এটা মনে রাখেন যে আমরা এতদিন হেরনসের সূত্রের মাধ্যমেও পারফেক্টলি একটা জমি পরিমাপ করতে পারতাম হেরনসের সূত্রের মাধ্যমে। তবে হেরনসের সূত্রের একটা সুবিধা ছিল, কোণের মান নিয়ে
টেনশন করতে হয় না, কারণ কোণের মানই লাগে না। হেরনসের সূত্রে হচ্ছে তিনটা বাহু জানা থাকলেই হয়। আর সিনের সূত্রের পার্থক্য হচ্ছে, সিনের সূত্রে অবশ্য আপনাকে একটা কোণের মান জানতে হবে, না হলে কিন্তু এরিয়া নির্ণয় করতে পারবেন না। দুটাই কিন্তু সেম রেজাল্ট আসবে। আপনি সিনের সূত্র দিয়ে হিসাব করলে যেটা আসবে, হেরনসের সূত্র দিয়ে হিসাব করলেও সেটা আসবে। হেরনসের সূত্রের সুবিধাটা কি? হেরনসের সূত্রে আপনার কোনো কোণের মান জানা লাগে না। আর আর সিনের সূত্রের সুবিধা কি? যে আপনার দুটা বাহু এবং তাদের মধ্যবর্তী কোণ হলেই হয়, অপর বাহু জানা না লাগলেও চলে। দেখেন, অপর বাহুটা, এই বাহুটার দৈর্ঘ্য কত আমরা সেটা জানি না, তার মানে এটা একটা প্রিভিলেজ যে আমি একটা বাহু না জানলেও দুটা বাহু এবং তাদের অন্তর্বর্তী কোণ জানলে আমি কিন্তু এই বাহুটাও বাইর করে ফেলতেছি। এটা কিন্তু একটা সুবিধা। আর হেরনসের ফর্মুলাতে সুবিধা কি ছিল? ওইখানে কোনো কোণের মানেই জানা লাগে না, শুধু তিনটা বাহু জানলেই হয়। তাহলে সিনের সূত্র এবং হেরনসের সূত্রের মধ্যে দুইটা সুবিধা আছে। একটাতে আমরা একটা বাহু না জানলে চলতেছে, আর একটাতে আমরা কোনো কোণেই বাইর করতে হইতেছে না। এই দুইটা সূত্র গেল। এবার আসেন কোসাইনের সূত্রের মাধ্যমে আমরা বিভিন্ন কোণ কিভাবে নির্ণয় করব। কোসাইনের সূত্রের মাধ্যমে সেই বিষয়টা আমরা একটু দেখি। কোসাইনের সূত্রটা হচ্ছে a স্কয়ার ইজ ইকুয়াল টু b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2bc cos থিটা। এটার মানে হচ্ছে যে বাহুটা নির্ণয় করবেন সেই বাহু ব্যতীত অপর দুটা বাহুর যোগফল। দেখেন, সাপোজ মনে করেন আপনি এর এর মান নির্ণয় করবেন, এ বাহুটার মান নির্ণয় করবেন, এ বাহুটার মান নির্ণয় করবেন। আপনি সেক্ষেত্রে বি জানেন, সি জানেন, এই দুইটা বাহু জানেন, কিন্তু এর মান জানেন না। তাহলে এ স্কয়ার ইজ ইকুয়াল টু বি স্কয়ার প্লাস সি স্কয়ার, তারপর মাইনাস 2, বি এর মান বসালেন বি সি কস থিটা, কস কস আলফা। কস আলফা মানে কি? যে বাহুটা জানেন না সেটার অপোজিটের কোণটাই হচ্ছে আলফা, সেটাই বসাইতে হবে। এভাবে আপনি যে বাহুর মান বাইর করতে চান সেভাবে অপর দুইটা বিপরীত বাহু দিয়ে আপনি এখানে এবং তাদের এই কোণ দিয়া এভাবে আপনি আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা বাহুর মান বাইর করতে পারবেন। এটা আরেকটা সুবিধা। দেখেন, এটার আরেকটা জিনিস আপনাদের ক্লিয়ার করি, সেটা হচ্ছে দেখেন, এটার একটা এক্সাম্পল দিই। ধরেন আপনি তিনটা বাহুর মান জানেন, একটা ত্রিভুজ আকার জমি, এখানে সাপোজ আপনি তিনটা বাহুর মান জানেন। তো আপনাকে বলা হচ্ছে যে আপনি সি বাহুটা কত ডিগ্রি কোণ আমাকে একটু বাইর করে দেন। ঠিক আছে, আপনাকে তিনটা বাহুর মান দিয়ে দিছে 6, 7, 8 ফুট। তাহলে আপনাকে বলতেছে যে এই সি বরাবর যে কোণটা আছে ওটার মানটা আমাকে বের করে দেন। তো আপনি কিভাবে হিসাবটা করবেন এখানে খেয়াল করেন। তাহলে আমরা কস থিটা, এখন সি হচ্ছে থিটা, মানে সি হচ্ছে কোণের মান। তো কস থিটা ইজ ইকুয়াল টু কাসেল তোর একটু, তাহলে cos theta is equal to a square plus b square minus c square into twice ab। এভাবেও লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। যে এভাবে a square plus b square minus c square divided by twice ab। এখানে একই লাইনে লিখে ফেলছি যে স্পেস কমানোর জন্য। তো আপনি চাইলে a square plus b square minus c square এগুলার নিচে twice ab বসাই দিতে পারবেন। মানে হচ্ছে এটা হচ্ছে উপরে যাবে আর 2ab এই লাইনটার নিচে আসবে, এই যে স্ল্যাশ দিয়া বা ডিভাইডার চিহ্ন দিয়া সেটা বোঝানো হয়েছে। তাহলে আপনি এটা এক্সাম্পলটা যদি আপনি করেন, নিজে নিজে এক্সাম্পলটা যদি প্র্যাকটিস করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে cos থিটার মানটা কিভাবে নির্ণয় করা হয়েছে। এখানে আরেকটা এক্সাম্পল দিয়ে দেওয়া হয়েছে। দেখেন, এখানে এক্সাম্পলটা হচ্ছে আপনাকে বলা হয়েছে cos থিটার মাধ্যমে একটা বাহুর মান নির্ণয় করেন। তো বাহুটা হচ্ছে সি বাহু, বাহুটা হচ্ছে সি বাহু। এখানে দুইটা বাহু আপনি জানেন, এই যে 11 ফুট 8 ফুট এবং তাদের মধ্যবর্তী কোণ জানেন। এখন আপনাকে বলা হচ্ছে যে আপনি সি বাহুটা বাইর করে দেন, সি বাহুটা বাইর করেন। তাহলে সি বাহুটা আপনি কিভাবে বাইর করবেন? সি স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab cos থিটা, এই যে থিটার মান। আমি বিষয়টা আরেকটু আপনাদের ইজি ভাবে বলি।
এখন আমি যেগুলো আপনাদের বুঝাই যাচ্ছি, হয়তো ফার্স্ট টাইম হয়তো আপনারা বিষয়গুলো দেখতেছেন, এই জন্য হয়তো আপনাদের মাথায় ঢুকবে না। তো সেজন্য আমি অঙ্কই করে রাখছি, এক্সাম্পল হিসেবে অঙ্কই করে রাখছি। যখন আপনি চিত্রের সাথে মিলিয়ে অঙ্কগুলা করবেন, নিজে প্র্যাকটিস করবেন, আপনার বুঝার কোনো ট্রাবল থাকবে না ইনশাল্লাহ, এই প্রমিস আপনাদের করতে পারি। আপনি যখন বাসায় প্র্যাকটিস করবেন, খাতা কলমে প্র্যাকটিস করবেন, এই যে চিত্র ধরে ধরে যখন এটা সলভ করার চেষ্টা করবেন নিজে নিজে, তখনও কিন্তু আপনার সলভ হয়ে যাবে। এখন আমি আপনাদের শুধু ডিরেকশনটা দিচ্ছি, আসলে ক্যালকুলেশনটা কিভাবে হয়েছে সেটার একটা আপনাদের ডিরেকশনটা দিচ্ছি। এই গেল। তারপর হচ্ছে তারপর যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে মিড অর্ডিনেট রুল। মিড অর্ডিনেট রুল, এখন দেখেন আমরা ত্রিভুজাকার জমি কিভাবে আমরা মাপজুপ করব সেটা আপনাদের দেখাইছি। তারপর যাই কি বলে ওই রাউন্ড শেপের জমিগুলা, বৃত্তাকার, উপবৃত্তাকার বা এক্লিপস জাতীয় জমিগুলা কিভাবে হিসাব করবেন সেটাও আপনাদের সাথে আলোচনা করছি। আপনাদের খেয়াল আছে কিনা জানি না, ওই যে একটা সূত্র আপনাদের সাথে আলোচনা করছি, x ইন্টু ওয়াই ডিভাইডেড বাই 4 ইন্টু 5 একটা সূত্র আলোচনা করছি। তো আমরা উপবৃত্তাকার জমি কিভাবে পরিমাপ করব সেটাও আমরা জানি। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে উপবৃত্তাকার জমিও পরিমাপ করলাম, ত্রিভুজ বা আপনাদের আর জমি মাপতে কোনো ট্রাবল নাই, ঠিক আছে। এখন সমস্যাটা হচ্ছে এমন একটা জমি এইভাবে আঁকা বাঁকা নদীর মতো বা একদম বেশি দ্বিফাকার জমির মতো ভাগ করে ফেলছে, বেশি ভাগ করে ফেলছে। তো সেই সকল জমিগুলো আপনি কিভাবে মাপবেন? দেখেন, সেই সকল জমিগুলো আপনি মাপার কতগুলো টেকনিক আছে, তার মধ্যে মিড অর্ডিনেট রুলটা হলো উল্লেখযোগ্য। আরো অন্যান্য কিছু রুলও আছে, এখানেও খেয়াল করতে পারেন। সিপন্সেরও একটা ফর্মুলা আছে, সিপন্সের 1/3 রুল নামে একটা ফর্মুলা আছে। এই ফর্মুলার মধ্যে এইটা দেখেন, একটা ধরেন দ্বীপের মতো জমি, অথবা এটাকে আমি বলতে পারি লেকের মতো। লেক তো আপনারা অনেকে দেখছেন। তো লেকের মতো জমিগুলা কিভাবে পরিমাপ করবেন এটা আমি আপনাদের সংক্ষেপে বুঝাই দিই। এটা দেখেন, এ দ্বারা এরিয়া বুঝাচ্ছে, তারপর 1/3, 1/3টা আসতেছে, আর আসতেছে ডিটা হচ্ছে তাদের কমন ডিস্টেন্স। আমি একটা পরিমাপ করার সময় এমন ভাবে পরিমাপ করতে হবে যে আমি মনে মনে কতগুলা ভাগ করতে হবে। আমি এটা যখন আমি এটা লাইনগুলো টানি টানি আমি নকশার মধ্যে একটা স্ক্র্যাচ করব, যে জায়গাগুলো টানতেছি সেগুলো একটা নকশার মধ্যে স্ক্র্যাচ করব, এবং তাদের মধ্যে একটা কমন ডিস্টেন্স রাখবো। প্রত্যেকটা টান উপরে নিচে প্রত্যেকটা টান দিব। ধরেন এটা একটা লেক, ঠিক আছে, তো আমি ফিতা ধরে এখান থেকে মাপ দিলাম, এখান থেকে মাপ দিলাম। এখন অনেকে হয়তো প্রশ্ন করবেন, ভাই লেকের মধ্যে দিয়ে ফিতা কেমনে ধরবো? তো সেই ক্ষেত্রে ফিতা কেমনে ধরবেন সেটার অনেকগুলা সমাধান আছে। তার মধ্যে একটা লেজার ডিস্টেন্স মিটার আছে, টোটাল স্টেশন আছে, এগুলা দিয়ে আপনি মাপগুলা নিতে পারবেন। এরকম কোনো কঠিন বিষয় না। সাধারণের জন্য কঠিন হলেও আপনার কাছে ডিভাইস থাকলে তখন আপনার জন্য কঠিন হবে না। তো সাপোজ আপনি এখানে দাঁড়াই মাপগুলা নিলেন, সাপোজ টোটাল স্টেশনের মাধ্যমে দিলেন বা লেজার ডিস্টেন্সের মাধ্যমে নিলেন বা টেলিস্কোপ ডিস্টেন্সের মাধ্যমে নিলেন, আমি ধরে নিলাম আপনি মাপগুলা নিছেন। তো এখান থেকে প্রথম একটা নিবেন, তারপর সেম ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে 10 ফুট ধরেন। কমন ডিস্টেন্স আপনি কত ধরবেন? কমন ডিস্টেন্স আপনি 2 ফুটও ধরতে পারেন, সমস্যা নাই। যার যে কমন ডিস্টেন্স যেভাবে ধরেন, 2 ফুট পর পর হিসাব করতে পারেন, 10 ফুট পর পর হিসাব করতে পারেন, 20 ফুট পর পর হিসাব করতে পারেন। সেটা জায়গার উপর ডিপেন্ড করবে। যত কম ডিস্টেন্সে হিসাব করবেন তত অ্যাকুরেসি বেশি থাকবে। আচ্ছা, এখানে আমরা নর্মালি দুই 2 ফুট ডিস্টেন্স করে একটা হিসাব করলাম আমরা বোঝার সুবিধার্থে। তাই 2 ফুট পর পর আমরা একটা উপরে নিচে মাপ নিলাম, উপরে নিচে মাপ নিলাম, মানে প্রত্যেকের কমন ডিস্টেন্স হচ্ছে 2 ফুট করে। তো এরিয়া ইজ ইকুয়াল টু 1/3, তারপর কমন ডিস্টেন্স ডি মানে হচ্ছে কমন ডিস্টেন্স এই 2। তারপর আসেন y0 yn প্লাস 4 ইন্টু y1 প্লাস y3 প্লাস এভাবে y4 y5 y5 y6 y7 এভাবে কিন্তু চলতে থাকবে। চলতে থাকতে থাকতে সেটা অবশ্যই একটা বেজোড় সংখ্যা হবে, ঠিক আছে। দেখেন, যেহেতু n-1 লেখা হয়েছে তার মানে হচ্ছে এটা একটা বেজোড় সংখ্যা হবে। তো আমরা প্রথমে যে সংখ্যাটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে y0।
মানে একদম 0 পয়েন্ট থেকে প্রথম যে দাগটা, প্রথম যে ওই শুরুটা, সেটাকে আমরা 0 দিয়ে শুরু করব। তারপর কমন ডিস্টেন্স 2 ফুট হোক 10 ফুট হোক যেটাই থাকুক, পর পর নিতে থাকবো এবং যতগুলা নিব তাদের একটা নাম দিব, যেমন 2 3 4 5 6 7 8 9 10। এভাবে আপনি যতই নেন সমস্যা নাই, নিতে থাকেন আপনি যতক্ষণ পর্যন্ত নিতে পারেন। একদম শেষটাকে আমরা ধরলাম 100 ধরেন বা 50 ধরেন বা 10 ধরেন, যতটুক যায়, যতটুকু আপনি নিতে পারেন। সাপোজ এটাকে আমরা এন ধরলাম, ঠিক আছে? এটাকে যদি আমরা এন ধরি, এর আগের লাইনটা নিশ্চয় n-1 হবে, এক ছোট হবে। এটা যদি এন হয়, সর্বশেষটা যদি এন হয়, সর্বশেষের আগেরটা নিশ্চয়ই এন থেকে এক কম হবে, এটাই তো স্বাভাবিক। 10 থেকে 10-এর আগের ঘর তো এক এক ছোট। 10-এর আগের ঘর কে 9 আছে না? 9 তো 10 থেকে এক ছোট, ঠিক আছে? তার মানে এটা যদি এন হয়, তার আগের ঘরটা হবে n-1। তার মানে আপনি এখানে n-1 কি সেটা বুঝতে পারছেন। এভাবে পরের ধাপে 2 × y2 মানে হচ্ছে এটা হচ্ছে y2 প্লাস y4, এক ঘর পর পর হিসাব হইতেছে। এখানে দেখেন y1 প্লাস y3, এভাবে y5 y7, এভাবে বেজোট চলতে থাকবে, এখানে জোট চলতে থাকবে, y2 প্লাস y4 প্লাস y6, এভাবে চলতে থাকবে yn-2 পর্যন্ত। এখানে এটা হবে n-2, এটা হচ্ছে yn, এটা হচ্ছে yn-1, আর এটার আগে যেটা আছে সেটা হবে yn-2। মানে n-2 মানে বোঝানো হচ্ছে যে লাস্ট কত সংখ্যা সেটা আমরা জানি না, যত হয় তার থেকে লাস্ট থেকে 2 ছোট হবে, এটা বোঝা নিচ্ছে। তো এভাবে হিসাব করলে আমাদের যে হিসাবটা দাঁড়ায়, আমাদের চিত্রের সাথে যে হিসাবটা দাঁড়ায়, দেখেন 1/3 × 2, তারপর হচ্ছে এই যে 2 কমন ডিস্টেন্সের 2 আসলো, তারপর y0 মানে কি, এটার 0তেই আছে, তারপর yn সর্বশেষ সংখ্যা কত ফুট, সেটাও কিন্তু 0। এখানে আপনি ফুট দিয়ে হিসাব করেন, এটা 0 অবস্থানে আছে, এটা শুরু হয় নাই শেষ হয় না, আবার এখানেও 0 অবস্থানে আছে। তার মানে yn ও এখানেও 0। তারপর 4টা আছে সূত্রের 4, এটা y1 কত, 10 ফুট। দেখেন y1 হচ্ছে 10 ফুট এটা। হ্যাঁ, তারপর দেখেন y3 কত, y3 হচ্ছে y3 হচ্ছে 14 ফুট। এই যে এটা এটা আমি নির্দেশ করে দিচ্ছি, y3 এই 14, y3 হচ্ছে 14। তারপর y5 আসবে, y7 আসবে, এভাবে চলতে থাকবে। এবার জোট সংখ্যা আসুক, প্লাস 2 × y2 মানে কত, এই 12, y2 মানে হচ্ছে 12। দেখেন এই দেখছেন y2 12, এভাবে এভাবে চলতে থাকবে, এভাবে শেষ পর্যন্ত চলতে থাকবে। তো এই যে এই সূত্রটা, শিফনজের সূত্রটা, এটা অবশ্য একটা জটিল সূত্র, যেহেতু জায়গাটাও একটা জটিল, তো সূত্র তো জটিল হবেই। হ্যাঁ, এই ধরনের জমি তো আসলে আমাদের সচরাচর মাপতে হয় না, কিন্তু একজন সার্ভেয়ার হিসাবে কেউ যাতে আপনাকে চ্যালেঞ্জ না করতে পারে, সেজন্য কিন্তু এই বিষয়টা আপনাকে জেনে রাখতে হবে। তো বিষয়টা হচ্ছে, আপনার সামনে হয়তো কেউ বললো শিবংশের সূত্র, অথবা বললো যে আপনাকে হয়তো একটা চ্যালেঞ্জ দিল বা একটা ধাঁধা দিল যে আপনি এই সেই এত কমপ্লেক্স জমিটা আপনি কিভাবে মাপবেন। এটা আপনি হয়তো জীবনে আপনার মাপতে নাও হতে পারে, কিন্তু কেউ হয়তো আপনাকে প্রশ্ন করতে পারে বা আপনার মেধা যাচাই করতে পারে, বা আপনি কি জানেন এটাও বোঝার চেষ্টা করতে পারে। তো আপনি লিস্ট তাকে যদি বলেন যে সিপন্সের 1/3 একটা রুল আছে, যে কতগুলা প্রথম জোট বেজোট সংখ্যাগুলো আসে, তারপর 2 এর সাথে জোট সংখ্যাগুলো আসে, তাহলে আপনি কিন্তু এখানে উইন হয়ে গেলেন। মানে একটা বিষয় আপনি জানেন বা এক্সপ্রেস করলেন, এটাই কিন্তু এটাও একটা একাডেমিক নলেজ। সেজন্যই আপনাকে সিমন্দের সূত্রটা একটু বুঝিয়ে দেওয়া হয়েছে। এভাবে সিমন্দের সূত্রের আরেকটা দেওয়া হয়েছে, সিমন্দের সূত্র আরো কতগুলা মাত্রা দেওয়া হয়েছে বা বিভিন্ন ওয়াইর মান দেওয়া হয়েছে, সেগুলো আপনারা নিজে নিজে সলভ করতে পারেন। এইগুলো সিমন্সের থিওরি। তারপর হচ্ছে এই আমরা আজকে 2টা জিনিস শিখলাম, সিনের সূত্রের মাধ্যমে কিভাবে আমরা এরিয়া নির্ণয় করব, কিভাবে আমরা একটা কোণ এবং তাদের 2টা বাহু, মধ্যবর্তী 2টা বাহুর মধ্যবর্তী কোণ জেনে কিভাবে অপর একটা বাহু নির্ণয় করব। সাপোজ আপনি এখানে ধরেন 3টা বাহু জানেন, তো আপনি হয়তো সি কত ডিগ্রি সেটা জানেন না, এটা কসের সূত্র দিয়ে এই টেকনিক খাটাই আপনি কিন্তু সি কত ডিগ্রি সেটা বাইর করতে পারবেন। আর সাইনের সূত্রের মধ্যে কি পেলাম, সাইনের সূত্রের মধ্যে স্পেশালিটি হচ্ছে, আপনি যদি আহ 2টা বাহু আর মধ্যবর্তী কোণ জানেন,
তাহলে আপনি পুরা এরিয়াটা আপনি নিয়ে নিতে পারবেন, পুরো এরিয়া কত সেটা চলে আসবে। তো এই সূত্রগুলো আপনাদের জানা থাকতে হবে। আর আরেকটা এখন ইন্টারেস্টিং বিষয় আপনাদের আমি দেখাবো, এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। তো পিথাগোরাসের সূত্র জানেন না আপনারা? এই ধরনের মানুষ আছে কিনা আমি জানি না, কারণ সবাই তো পিথাগোরাসের উপপাদ্য অন্তত অ্যাটলিস্ট মুখস্থ করে হলেও আসছে, যেহেতু পড়ালেখার খাতিরে পড়তে হয়েছে। তো এই সূত্রটা হচ্ছে কি, অতিভুজের বর্গ, এই যে দেখেন এটা একটা বর্গ ধরেন, সাপোজ চিত্র হয়তো এদিক সেদিক হইতেই পারে, এটা রম্বসের মতো হয়ে গেছে যদিও, এটা বর্গ ধরেন। অতিভুজের বর্গ, এই অতিভুজ, এই যে অতিভুজটা আছে এটা যে জায়গাটা দখল করছে, অপর দুটা বাহু মিলাইলে অপর দুটা বাহুর বা বর্গ যদি আমরা দুটো একসাথে করি তাহলে সি এর সমান হবে। মানে এই কালারের যে জায়গাটা সেটা এটার এটার সমান হবে, মানে একটা ত্রিভুজের অতির্ভুজের বর্গ হচ্ছে অপর দুইটা বাহুর বর্গের সমষ্টির সমান। বুঝা গেছে? এটা হচ্ছে এই অতিভুজের কি বলে পিথাগোরাসের সূত্র। তো এই টেকনিক ব্যবহার আমরা কিভাবে করে একটা বাধা বিপত্তি আমরা অতিক্রম করতে পারি, তো সে বিষয়টা আমি আপনাদের দেখাবো। সাপোজ ধরেন এটা একটা বাড়ি, ঠিক আছে? এটা একটা বাড়ি, আপনার প্রয়োজন হয়েছে কি এই একটা কর্ণ নেওয়ার দরকার হয়েছে। আমরা তো আপনাদের বলছি যে হেরনসের সূত্র দিয়ে যদি আপনি জমি জাপা মাপেন তাহলে শুদ্ধ হবে, হেরনসের সূত্র দিয়ে মাপলে শুদ্ধ হবে। আর শুদ্ধ করার জন্য অবশ্যই আপনাকে কর্ণের একটা মাপ নিতে হবে। তো এই যে বাড়ি, এই বাড়ির উপর দিয়ে আপনি কিভাবে কর্ণের মাপটা নিবেন? আপনি কি ছাদের উপর দিয়ে ফিতা ধরবেন, না নিচ দিয়ে ফিতা ধরবেন, না ঘরের মাঝখান দিয়ে ফিতা ধরবেন? এটা কিন্তু একটা জটিল একটা বিষয়। আপনি এই ঘরের মাঝখান বরাবর যদি একটা কর্ণ টানি, এই কর্ণটার দূরত্ব আমরা কিভাবে নিব? কর্ণটার দূরত্ব আমরা, এই যে কর্ণ মানে বাড়ির অংশ, খেয়াল করেন বাড়ির অংশের যে কর্ণটা সেটা হচ্ছে লাল কালার দিয়ে আমি এখানে প্রকাশ করছি, লাল কালার দিয়ে প্রকাশ করছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে লাল যে কালার যে কর্ণটা আছে সেটার দূরত্ব নির্ণয় করা আমাদের উদ্দেশ্য। তো তার মানে হচ্ছে এই বাড়ির কর্ণ বাইর করতে হবে আমাদের। তো এই বাড়ির উপর দিয়ে কিন্তু আমরা ফিতা চালাতে পারতেছি না। আসেন এবার আমরা একটু টেকনিক অবলম্বন করি, পিথাগোরাসের যে উপপাদ্যটা আছে বা সূত্রটা আছে সেটার একটা টেকনিক অবলম্বন করি। প্রথমত বাড়ির আশেপাশে যদি ফ্রি স্পেস থাকে, সাপোজ আমি ধরলাম বাড়ির উপর দিয়ে তো আমি ফিতা নিতে পারছি না, বাড়ির পাশ দিয়ে আমি একটা টান দিলাম একদম সোজা করে, তার উপর টি স্কেল ধরে আমি একদম লম্ব তৈরি করে আরেকটা মাপ দিলাম বাড়ির পাশ ঘেঁষে, আরেকটা লম্ব হিসাবে একটা মাপ দিছি। তার মানে আমি এখান থেকে এখানে বাড়ির পাশে, এখান থেকে এখানে মাপি আসতে তো অসুবিধা নাই, এখান থেকে এখানে মাপি আসতে অসুবিধা নাই, বাড়ির পাশে তো জায়গা থাকেই, অথবা যে দিক দিয়ে সুবিধা হয় আমি সেই দিক দিয়ে কিন্তু মাপটা নিতে পারতেছি, শুধু বাড়ির উপর দিয়ে নিতে পারতেছি না, কথা হচ্ছে এটা। তার মানে আমি এখানে একটা কৃত্রিম ভাবে 90 ডিগ্রি কোণ তৈরি করছি। তো 90 ডিগ্রি কোণ কিভাবে তৈরি করছি, আপনি এখানে একটা টি স্কেল বসাই দিয়া যদি ফিতাটা নেন তাও আপনার এই 90 ডিগ্রি কিন্তু মেনটেন করে, ঠিক আছে? তার মানে আমি ফার্স্ট দিয়ে এখানে একটা বাহু নিছি, এখান দিয়ে একটা বাহু নিছি। এবার কি করলাম, এবার আমি এই দুইটা বাহু নিলাম কি বরাবর, ওই যে তার কর্ণ বরাবর, বাড়িটার কর্ণ এক সাইড থেকে আরেক সাইডে যতটুকু আসতো, যদিও এই জায়গাতে আমরা ঢুকতে পারতেছি না, কিন্তু এটার কর্ণ তো কোথায় আছে সেটা তো আমরা দেখতেছি, এটা একটা কোণ, এটা একটা কোণ, এ বরাবর আমরা একদম উপরের লেভেল পর্যন্ত মাপি নিছি 45 ফুট, আর এখান দিয়ে মাপি নিছি ধরেন 50 ফুট, এ পর্যন্ত আসছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই লাল অংশটার মাপ নেওয়া, ঠিক আছে? তো কিভাবে নিচ্ছি দেখেন। প্রথমত আমরা এখানে এখন হেরনসের সূত্রটা প্রয়োগ করে দিতে পারি। হেরনসের সূত্রটা কি, এই পুরো লাইনটা, লাল লাইন এবং যে সবুজ কালার সহ সমস্ত অতির্ভুজ হয়ে যাবে কত, অতির্ভুজের বর্গ হচ্ছে বর্গ আর অপর দুটা বাহুর বর্গের সমষ্টির সমান। তো সি স্কয়ার দিলাম, এটা পুরোটাকে আমি সি ধরলাম, এটা পুরোটাকে পুরো কর্ণটাকে আমি সি ধরলাম, সি স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এর মান হচ্ছে 50 ফিট আর বির মান হচ্ছে 45 ফিট, তাহলে 50-এর বর্গ 2500 আর 45-এর বর্গ হচ্ছে 2025। তো সির স্কয়ার ছিল, এটাকে আমরা রুট করে নিয়ে আসছি, রুট করে ডানে নিয়ে আসছি, তখন 4525-এর উপর রুট চলে আসছে, আর সির পুরোটার মান বাড়ছে 67.2681। তার মানে এখান থেকে এ পর্যন্ত পুরোটা
লাইনের মান চলে আসছে 67.2681। এখন আমাদের তো কথা হচ্ছে, আমাদের তো অতিরিক্ত যেটা নিছি সেটা তো আমাদের মাপার দরকার ছিল না, এটা অতিরিক্ত এই সবুজ অংশটা মাপার দরকার ছিল না। আমাদের দরকার তো ছিল বাড়ির উপর দিয়ে যে কর্ণ, ওইটা মাপার দরকার ছিল। তাহলে আমরা ম্যানুয়ালি এই সবুজ অংশ তো কতটুকু আসছে এটা ফিতা দিয়ে মাপি নিতে পারি, কিন্তু এটাও মাপি নিতে পারতেছি, আমাদের অসুবিধা নাই। যেহেতু 67.2681 পাইছি পুরোটা অতিভুজের দৈর্ঘ্য, সুতরাং আমরা এটা আর এটা মাপি তে পুরো অতিভুজ থেকে আমরা বাদ দিয়ে দিব। তাইলেই কিন্তু আমরা বাড়ির এই যে কোনটা লাল কোনটা সেটার মান পেয়ে যাব। তারপর আমরা হেরনসের সূত্র অ্যাপ্লাই করতে পারবো। এই কর্ণ পাই গেলাম, এই বাহু তো মাপতে পারতেছি, এই বাহু মাপতে পারতেছি, এই বাহু মাপতে পারতেছি, এই বাহু মাপতে পারতেছি। তো এভাবে আমরা একটা বাধা বিপত্তি অতিক্রম করে একটা বাড়ি বা যে কোনো কিছু আমরা সঠিক এবং শুদ্ধ ভাবে পরিমাপ করতে পারবো। জি, আশা করি বুঝতে পারছেন। আর এখন আপনারা প্রশ্ন করতে পারেন, আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে এখন আপনারা সে প্রশ্নগুলা করতে পারেন। কোণ নেওয়ার ক্ষেত্রে সবচাইতে সহজ যে সহজ উপায় কোনটা? এই যে কস সাইন, এখানে তো অনেকগুলো, এরপরে পিথাগোরাসে দিলেন, এখান থেকে সবচাইতে কোনটা সুবিধা হবে যে আপনার দুই কোণের মধ্যবর্তী যে লম্বটা, এই যে জি। ওটা নিতে? আচ্ছা, দুই বাহুর মধ্যবর্তী কোণটা নেওয়ার কথা বলতেছেন? জি জি, ঠিক এটা আছে। কি পিথাগোরাসের যে ওটা লাস্ট সূত্রটা দিলেন ওটা এটা দিতে, হচ্ছে নাকি আসলে এই যে সুবিধা? কোসাইনের সূত্র দিয়ে নিলেই সবচেয়ে বেটার। আর আপনি সমকোণ দিয়েও আপনি নিতে পারেন, তো সমকোণ দিয়ে নিতে গেলে আপনাকে একটা ইয়ে করতে হয়, একটা সমকোণ তৈরি করতে হয়। তো আপনার সমকোণ তৈরি করতে তো আপনার সময় নষ্ট হবে। তো তার চেয়ে বরং আপনি কি করলেন, কোসাইনের সূত্র দিয়ে আপনি কোণের মান নির্ণয় করলেন। এই দেখেন তিনটা বাহু তো আপনার জানা থাকতেই পারে, তিনটা বাহু নিতে তো আর সমস্যা হবে না, সমস্যা হবে কোণের মান নিতে। তো আপনি সাপোজ আপনাকে বলা হচ্ছে সি কোণের মান নেন, তাহলে সি কোণের মান নিতে গেলে আপনি কস সির সূত্রটা ইউজ করলেন। আর যদি আপনি বি কোণের মান নিতেন তাহলে কস বি আসতো এখানে, কস বি আসতো, আর বি স্কয়ার প্লাস সি স্কয়ার হইতো মাইনাস বি স্কয়ার প্লাস এ স্কয়ার হইতো মাইনাস বি স্কয়ার হইতো। অর্থাৎ একটা জিনিস খেয়াল করেন, এখানে কস সির মান নিচ্ছি বিদায়, কস সি এর মান নিচ্ছি বিদায়, এ সি বাহুটা কস সির মান নিচ্ছি বিদায় সি বাহুটা মাইনাস স্কয়ার হয়। দেখেন এটা দেখেন মাইনাস স্কয়ার, সি এর সাথে সম্পর্কটা দেখেন মাইনাস সি স্কয়ার। এটা যদি বি কোণ হইতো এখানে মাইনাস বি স্কয়ার হইতো, তাহলে আর দুইটা বাহু এখানে চলে আসতো। এই সম্পর্কটা একটু বুঝে নিন। এখন আসেন, এই সূত্রটা দিয়ে আপনি যে কোনো বাহুর মান, তিনটা বাহুর মান জানা থাকলে আপনি যে কোনো অপোজিট কোণ নিতে পারবেন, যে এটা একটা কোণ। এক্ষেত্রে হিসাব নিকাশ করা যদিও একটু জটিল প্রক্রিয়া, তবে আমরা বেশ কয়েকটা অ্যাপ বানাইছি। আপনি শুধু তিনটা বাহুর মান দিলে কোনটা কোন 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 এটা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে চলে আসবে, কয়েক সেকেন্ডের মধ্যে। ঠিক আছে। তো আমি আপনাদের বোনাস হিসাবে আমি আপনাদের আমাদের অ্যাপটা আপনারা ইনস্টল করে রাখতে পারেন, খতিয়ান অনলাইন, সেখানে ইনস্টল করে রাখতে পারেন। অথবা আমি আপনাদের আমার ওয়েবসাইটের একটা লিংক দিয়ে দিব, এখানে আপনারা ক্লিক করলে যে কোনো অবস্থায় আপনারা সরাসরি আপনার কোণের মান নির্ণয় করতে পারবেন। শুধু তিনটা বাহু দিবেন এবং কোন বাহুর অপোজিটে কোন কোণের মান কত সেটা চলে আসবে। কোন বাহুর অপোজিটে কোন কোণের মান কত সেটা চলে আসবে। আমি একটু আপনাদের একটু দেখাই তাহলে। একাডেমি বিডি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। সাপোজ দেখেন ইরেগুলার এরিয়া ট্রায়াঙ্গেল, এই এখন দেখেন, আপনি দেখেন এখানে খেয়াল করেন, এর মান বসাইলাম, এ বাহুর মান বসাইলাম 58, দেখা তো বুঝতে, হ্যাঁ আসছে তো 58, এ বাহুর মান বসাইলাম 58, খেয়াল করেন। বি বাহুর মান বসাইলাম সাপোজ 45, সি বাহুর মান বসাইলাম ধরেন
54, ঠিক আছে। তাহলে দেখেন চিত্র অনুসারে এক্স কোণের মান 71.065, তারপর বি যে ওয়াই কোণের মান কত 47.2, এবং জেড কোণের মান কত 61.72। এগুলো ডিটেলস চলে আসছে কিন্তু। আর জমির পরিমাণ মোট কত হয়েছে সেটাও কিন্তু ডিটেলস চলে আসছে। আমি এটা আপনাদের এই ক্যালকুলেটরটা আমি আপনাদের ইয়াতে দিয়ে দিচ্ছি, গ্রুপে দিয়ে দিচ্ছি, যাতে আপনারা যে কোনো সময় কোণের মানটা শর্টকাটে নিতে পারেন। ম্যানুয়ালি তো আপনাদের দেখাইলাম যে আপনারা কিভাবে কোণের মান নির্ণয় করবেন, কিন্তু এত হিসাব করার তো সময় আসলে থাকে না মাঠে। তো সেজন্য শর্টকাটে কিভাবে আপনি বাহুগুলা আপনি বাহুগুলা দিলেই আপনি কোণের মান চলে বের করে ফেলতে পারবেন, সেই টেকনিকটা আমরা শর্টকাটে দেখালাম। আশা করি আপনারা বুঝতে পারবেন। আর কোনো প্রশ্ন আছে ভাই? বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। মানে বাহুতে দেখা গেছে আমি এরকম এক জায়গায় পড়ছিলাম যে আমাদের বাড়ি জমি মাপার সময় জি একটা ঘরের মধ্যে থেকে একটা কোণ মাপা লাগছিল আর কি। ওখানে আমাদের গ্রাম আমিন তো, জি ওখানে হয়তো একটু বেশি দূরত্ব ছিল না, একটা আন্দাজ করে নিয়ে নিয়ে পরে ওখানে বলে দিল যে এখানে 3 তিল কম। না, এই জন্য বললাম কোণের মান তো আন্দাজ করে নেওয়া যায় না। ওইখানে গ্রামের মধ্যে বাহুটা কিন্তু হয়তো আন্দাজ করে নিতে পারে। আমাদের গ্রামে আমরা যে সূত্রগুলো ব্যবহার করি ওখানে ওরা ব্যবহার করে না। গ্রামে শুনেন যারা শুনেন এই বিষয়টা নিয়ে আমি একটু বলি। সিম্পল 2-4টা কথা বলবো। প্রথম কথা হচ্ছে, এখন হচ্ছে ইন্টারনেটের যুগ, মানুষ এখন সবকিছু শিখতেছে, এখন মানুষ অনলাইনে কোর্স করে। দ্বিতীয় কথা হচ্ছে, গ্রামের জমি কিন্তু একদম আহামরি দাম এখনো বাড়ে নাই। গ্রামের জমি, যে জমি 1 শতাংশ জমির দাম এখনো 25,000 50,000 টাকা দিয়ে পাওয়া যায় 1 শতাংশ জমি। আর শহরে 1 শতাংশ জমির দাম হচ্ছে 15 থেকে 20 লাখ। ইভেন আমাদের ফেনী শহরের প্রাণকেন্দ্রে যে জমিগুলা আছে, এগুলা এক একটা জমির দাম হচ্ছে আপনার 1 কোটি, ডিসিম হচ্ছে 1 কোটি টাকার উপর। তার মানে আপনি হিসাবটা এমন একুরেট ভাবে করতে হবে, এক তিলেরও কিন্তু অনেক ভ্যালু আছে। এক তিলেরও কিন্তু অনেক। সুতরাং আপনার ক্ষেত্র বিশেষে পরিমাপের সিস্টেমটা একটু ভিন্নতাও থাকতে পারে। কারণ আপনি গ্রাম অঞ্চলে পরিমাপ করলে আপনার 10টা প্লট পরিমাপ করলে আপনাকে সারাদিনে দিবে 3,000 টাকা। আর গ্রাম অঞ্চলে শুধু টাউনের মধ্যে শুধু একটা প্লট পরিমাপ করে দিবেন, আপনাকে 5-6 হাজার টাকা আপনাকে কর দিয়ে দিবে। তার মানে আপনার হিসাব করতে হবে সেভাবে একুরেট করে। তো গ্রামের আমরাও আপনাদের প্রথমে যখন শিখাইতেছিলাম তখন সাধারণ সূত্রগুলা কিভাবে, দৈর্ঘ্যপ্রস্থ সূত্র, ভূমি উচ্চতার সূত্র, সাধারণ গড় পদ্ধতিতে কিভাবে হিসাবগুলা করবেন, প্রথমে আমরা কিন্তু সেগুলা আপনাদের শিখেছি। তারপরে আসতেছি আমরা জটিল প্রক্রিয়ায় কিভাবে মাপজোক করবেন, কিভাবে আপনি কোণের মান নির্ণয় করে মাপজোক করবেন, কিভাবে আপনার আহ কর্ণের পরিমাণ বা কর্ণের দৈর্ঘ্য বাইর করবেন, সেই বিষয়গুলো আপনাদের কাছে আমরা ধারাবাহিকভাবে সেগুলা নিয়ে আসতেছি। আশা করি আপনি বুঝতে পারছেন। জি। এখন আজকে যে বিষয়গুলো দেখালাম এগুলা কি আপনাদের বোধগম্য হয়েছে, বা আরেকটু স্টাডি করলে আরেকটু দেখলে কি আপনি বুঝতে পারবেন? হ্যাঁ, এগুলো তো আমাদের অঙ্কগুলা করা হয়তো, এখন এগুলা আবার রিভাইজ দিলে আরেকটা আসে হ্যাঁ, যাবে। এগুলো এগুলা তো তো করাই, ত্রিকোণমিতি তো অবশ্য করে আসছেন, তো এগুলা উপলব্ধির বিষয় ছিল, হয়তো আমরা স্কুল লাইফে হয়তো ওইভাবে উপলব্ধি করে বিষয়টা গুলো করতে পারি নাই। আর কোনো ভাই কি প্রশ্ন করবেন এখানে? আজকে কারো বুঝতে অসুবিধা হলে বলেন, আমরা বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, আমি এই গত ক্লাস তো দলিলের উপরে ছিল, ওটা তো হ্যাঁ, আর হয় নাই। এখন ওইটা হয় নাই। আমার যেহেতু একটু সময় আছে, আমি একটা আপনার কাছ থেকে একটা জানতে চাই। আচ্ছা বলেন। ওটা হচ্ছে দলিলের উপর আর কি, যে আচ্ছা আমরা এই আমার বাবার সম্পত্তির মধ্যে দলিলের মধ্যে দেখা গেছে 4 জন মালিক আছে, ওখানে কিন্তু ভগ্নাংশে দিয়ে একটা হিসাব দেয়। ধরেন কিসা? এই হ্যাঁ হ্যাঁ, বলে দিছে আর কি। এই এখান থেকে ধরেন আমার বাবার নাম খুশিদের এত অংশ, তারপরে এই শফিকের এত অংশ, কিন্তু ওখানে লিখে দিছে 16 শতাংশ 8 ভাগের 4।
এখন এই ভগ্নাংশটার মানে এখানে 16 ভগ্নাংশের আর কি ভগ্নাংশটা এটা দিয়েছে। এখন এখানে এটা এই 8 ভাগের সাইড দ্বারা কি বোঝায়, মানে আমি এটা তখন ক্লিয়ারলি বুঝি নাই। মানে বা 8 ভাগের কারোর দিয়েছে 8 ভাগের 4, কারোর দিয়েছে 8 ভাগের 2, হুম। কারোর দিয়েছে 16%, কারোর দিয়েছে 12%। এই ও 8 ভাগের 2, 4 কি বুঝাই? ও সবারে 8 8 দিয়ে ভাগ দিছে সবারে। হ্যাঁ হ্যাঁ, কারোর 8 দিয়ে দিছে, কারোর আবার 60 দিয়ে দিছে, মানে ওই অনেকের অনেক রকম দিছে আর কি, সবার অংশ আবার সমান না। কারোর দেখা গেছে বুঝছি। 12%, কারোর আচ্ছা, আপনি 16%। দলিল দলিল বলতে কি বুঝাচ্ছেন? আপনি খতিয়ানকে বুঝাচ্ছেন নাকি দলিল? না, দলিল খতিয়ান বুঝছেন তো? দলিলের দলিলের মধ্যে যখন আপনার অংশটা হারাহারি ভাগ করে দিছিল, মানে হুম। অংশটা নির্দিষ্ট করে দিছিল, ওই নির্দিষ্ট অংশের মধ্যে গিয়ে আর কি এভাবে লিখছে, ভগ্নাংশ করে শতাংশ লিখে দিচ্ছে। আচ্ছা শুনেন, এই ওটা দেখেন, ওটা তো লিখবে খতিয়ানে। খতিয়ানে না হিস্সা অনুসারে যার যার পরিমাণ লেখা থাকে। আচ্ছা আমি আপনাকে এটা পার্সোনালি আমি এটা শুনেন আমি শুনেন, এখন আগে আগে কথাটা বুঝেন। খতিয়ান এক জিনিস, দলিল আরেক জিনিস। দলিলে আপনার মালিকানার বিষয়গুলা ধারাবাহিকভাবে হাতে মানে লেখা থাকে, টাইপ করা থাকে। আর খতিয়ানে দাগ নম্বর, দাগের প্রকার, পরিমাণ। ওই যে গত ক্লাসে আমি কতগুলা খতিয়ান হ্যাঁ হ্যাঁ, দেখাইছি, গত ক্লাসে আমি কতগুলা খতিয়ান দেখাইছি, ওই ধরনের খতিয়ান কিনা? ওই ধরনের না কিনা? খতিয়ানে না, দলিলে লিখছে, এই জন্য আমি ও আপনার ডাইরেক্ট মানে দলিলে লিখছে, বুঝছি। হ্যাঁ দলিলে এভাবে ভগ্নাংশ দিয়ে লিখছে আর কি। আচ্ছা এই জন্য তাহলে আমি পুরোপুরি খতিয়ানে কি অবস্থা আছে সেটা দেখছেন? খতিয়ানের সাথে দলিলের বর্ণনা মিল আছে? খতিয়ানের মধ্যে তো এখন তো ওই যে ধরেন আপনার এই যে আগের যে ডিজিটালাইজ, এখন তো ডিজিটালাইজ, ওখানে লেখা আছে, দেখা গেছে খতিয়ানের মধ্যে আমার দাদার অংশ ছিল 60%, ওখানে হুম। 60% লিখে আছে। কিন্তু যখন ওটা যখন মানে দলিল করে দিছিল, দলিলের মধ্যে থেকে ওই ওরকম করে ভাগ করে দিচ্ছে আর কি, যে এই দেখা যাচ্ছে 16%, 16%, 16/8/4, 16%, হুম। 8/4, এরকম এরকম ভগ্নাংশ করে দিচ্ছে। এই জন্য আমি ক্লিয়ারলি বুঝি নাই আর কি, তখন আচ্ছা আবার তাহলে জিজ্ঞাসা করার মতো। তাহলে এক কাজ করেন, হোয়াটসঅ্যাপে আপনি যে বিষয়টা বুঝেন নাই, হোয়াটসঅ্যাপে আমাদের একটু একটু ছবি তুলে পাঠাইয়েন, পরিষ্কার করে ছবি তুলে পাঠালে হয়তো আপনার আমি হোয়াটসঅ্যাপে মতামত দিয়ে দিব যেহেতু বিষয়টা কি লিখছে। ওইখানে হয়তো হিস্সা উল্লেখ করতে পারে, হয়তো সবারই 8 ভাগের, কারোর 8 ভাগের 6, কারোর 8 ভাগের 2, হ্যাঁ 8 ভাগের 1। যদি ওয়ারের সূত্র ইয়ে থাকে তাহলে হয়তো হিস্সা অনুসারে এটা দিতে পারে, খুব সম্ভবত। আপনি হোয়াটসঅ্যাপে দিয়েন। ওয়ারিশ অনুযায়ী দেয় না। আচ্ছা আমি আপনাকে হোয়াটসঅ্যাপে আচ্ছা। দেবনি ওটা পার্সোনালি, তখন জি। ওটা কারণ আমি একটু ক্লিয়ারলি বুঝিনি, যেহেতু এখানে দলিল হিসেব কিতাব আছে, এই জন্য জি একটু জি জি সবগুলা জেনে। জি হোয়াটসঅ্যাপে দিয়েন ডকুমেন্টটা দেখে, তারপর আপনাকে আমি মন্তব্য জানাবো।